দক্ষিণেশ্বরের প্রথম দর্শনের পর কেটে গেছে প্রায় 1 মাস। নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে কথা দিয়ে এসেছিলেন তিনি আবার আসবেন। তাই সত্য রক্ষার্থে নরেন্দ্রনাথ চললেন দক্ষিণেশ্বর দ্বিতীয়বারের জন্য। তার কিছু বন্ধু বরাহনগরে থাকে। তিনি ভাবলেন রাসমণির বাগান বাড়ি বরাহনগরের কাছেই হবে, এমন কিছু দূরে নয়। কিন্তু যখন তিনি গেলেন তখন দেখলেন পথ তো ফুরায় না, যতটা কাছে ভেবেছিলেন ততটা নয়। তিনি শেষে জিজ্ঞাসা করতে করতে পৌঁছালেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি সোজা চলে গেলেন ঠাকুরের ঘরে। সেখানে গিয়ে দেখলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আগের দিনের মতোই ওই যে শয্যাটি আছে, শয্যার পাশে যে খাটটি আছে, সেই ছোট খাটটিতে আপন মনে একাকী বসে আছেন। কাছে কেউ নেই। তিনি নরেন্দ্রনাথকে দেখতে পেয়ে আনন্দে আহ্লাদিত হয়ে তাকে ডাকলেন, ডেকে ওই খাটটিরই আর এক প্রান্তে বসালেন। বসিয়েই ঠাকুর যেন একটা অদ্ভুত ভাবে আবিষ্ট হয়ে পড়লেন। তারপর অস্পষ্ট স্বরে আপনা আপনি কিছু একটা বলতে বলতে নরেন্দ্রনাথকে লক্ষ্য করে তার দিকে সরে আসতে লাগলেন। নরেন্দ্রনাথ ভাবলেন আগের দিনের মতো নিশ্চয়ই কিছু পাগলামি করবেন, কিন্তু যেটি হলো সেটি তার কল্পনার অতীত। ঠাকুর তার দক্ষিণ পথ নরেন্দ্রনাথের গায়ে স্পর্শ করলেন। যেমনি স্পর্শ করলেন অমনি নরেন্দ্রনাথের এক অপূর্ব অনুভূতি হলো। তিনি চেয়ে দেখলেন ঘরের দেওয়াল সমেত সমস্ত কিছু ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে, আর তার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হয়ে ছুটছে। সঙ্গে সঙ্গে তার দারুণ ভয় হলো। তিনি ভাবলেন আমিত্বের নাশেই তো মৃত্যু, তাহলে মরণ তার সম্মুখে। সঙ্গে সঙ্গে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠলেন, ওগো তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে খলখল করে হেসে উঠলেন। হেসে উঠে তার বুকেতে হাত দিয়ে স্পর্শ করতে করতে বললেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। নরেন্দ্রনাথ দেখলেন ঠাকুরের ওই কথা বলার সঙ্গে সঙ্গেই ঘরে যা কিছু ছিল সব আবার আগের মতো হয়ে গেল। তিনি তো স্তব্ধ হয়ে ভাবতে লাগলেন, এটা হলো কি? এই অদ্ভুত পুরুষ কি কোনো সম্মোহিনী বিদ্যা জানেন? কিন্তু তার প্রাণ সায় দিল না, কারণ ওইসব বিদ্যার প্রভাব তো দুর্বল মনের ওপর পড়ে, তার মতো বুদ্ধিমান ও মানসিক বল সম্পন্ন ব্যক্তির ওপর তো পড়বে না। কোনো যুক্তি দিয়েই তিনি এই ঘটনার বিচার করতে পারছেন না। অন্যদিকে এই ঘটনাটি ঘটবার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের সাথে আরো ঘনিষ্ঠ আত্মীয়ের মতো ব্যবহার করতে লাগলেন। তাকে খাওয়ানো, তার সাথে রঙ্গ পরিহাস করা, এইসব চলতে লাগলো। নরেন্দ্রনাথ দেখলেন দুপুর গড়িয়ে এসেছে, তাই তিনি ঠাকুরের কাছে বিদায় প্রার্থনা করলেন সেদিনকার মতো। ঠাকুর তাতে ক্ষুণ্ণ হলেন। ক্ষুণ্ণ হয়ে আবার আগের দিনের মতো বললেন, আবার শীঘ্র আসিবে বলো। অজ্ঞতা নরেন্দ্রনাথ আবার পূর্বদিনের ন্যায় কথা দিয়ে এলেন, আসিবেন।